আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা করব এটা হচ্ছে কাউন্টিং অফ জিওমেট্রিক্যাল ফিগার্স। তো বিভিন্ন ধরনের ত্রিভুজ, চতুর্ভুজ, মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো কটা আছে এই ফিগারের মধ্যে, এগুলোকে মানে আমাকে বের করতে হবে। তো আমি কিছু শর্টকাট টেকনিক বলবো, যতগুলো এর মধ্যে পড়ে যাবে আমরা খুব ইজিলি বের করতে পারবো, না হলে এগুলোকে আমাকে গুনেই করতে হবে। তো যতটুকু আমি দেখাই, আহ প্রথমে এটা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। এই যে ত্রিভুজটা, এটা ছোট্ট এক্সাম্পল। এইটাকে আমরা কি করে গুনবো? এটাকে আমরা নর্মালি গুনতে পারি কিভাবে? এইখানে এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ হচ্ছে এর ভেতরে। আর টোটালটা নিয়ে হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে মোট যদি এখানে ত্রিভুজ খুঁজি, ত্রিভুজ যদি আমরা খুঁজি, এটা তো একটা ছোট, এটা দেখে এমনিও বোঝা যাচ্ছে একটা, দুটো, আর টোটালটা মিলে একটা তিনটে। মানে এটার মেন টেকনিক যদি আমরা ব্যবহার করি, টেকনিকটা ব্যবহার করবো n × n+1/2। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যেটা যোগফলের যে সূত্রটা আছে, তো ওটা এখানে ফেলে দেবো। তো এন মানে কি এটাকে দেখতে হবে। এন মানে হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যাটা আছে। এখানে 1 আর 2 আছে, তাহলে সর্বোচ্চ 2। এখানে তাহলে আমাকে এন কে 2 ধরে কাজটা করতে হবে। এন কে 2 ধরে যদি বসাই, তাহলে এন এর জায়গায় 2, 2+1 3/2। কাটাকাটি হয়ে তাহলে আমার কটা বেরোলো? 3। আর আমরা এমনি গুণেও প্রমাণ করতে পেরেছি, একটা, দুটো, আর টোটালটা মিলিয়ে একটা। এই হচ্ছে 3টে বেরিয়ে গেল। তো এভাবে আমরা এই প্রত্যেকটা আঁকা সলভ করবো। তো এইগুলোর ক্ষেত্রে তো আমরা এরকম গুনতে পারবো না, বা গুনতে অনেক সময় লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আমার এই টেকনিক ইউজ করলে অনেকটা ইজিলি আমরা এটাকে সলভ করতে পারবো। তো এইটাকে ছোট থেকে দেখা যাক। এখানে তাহলে 4টে ত্রিভুজ হচ্ছে হিসেব মতো। তো এটাকে তাহলে আমরা n=4 ধরবো। n= যদি আমরা 4 ধরে ফেলি, তাহলে আমার সেই সূত্রটা ফেলবো n × n+1/2। তাহলে n4, n+1 5, 4+1 5 হলো, বাই 2। তাহলে এখান থেকে 5×2=10টা ত্রিভুজ আমরা পেতে পারবো। এবার এই 10টা ত্রিভুজকে আমি যদি গুনতাম, আমার অনেক অসুবিধা হতো। এখানে 4টের পরে এই টোটালটাকে নিয়ে একটা, এই মাঝ বরাবর একটা, এই মাঝ বরাবর একটা, আবার 3টেকে নিয়ে একটা, এদিক থেকে আবার 3টেকে নিয়ে একটা, এভাবে আমাকে গুনতে হতো। আরো বড় ফিগার হলে ওইভাবে গোনাটা পসিবল নয়, এই অবধি হয়তো পসিবল হতে পারে। তো সেই জন্য আমাকে এই শর্টকাটটা ইউজ করতেই হবে এই অঙ্কের ক্ষেত্রে। তো আমরা এটাকে একবার করে নিতে হলে, এখানে কটা আছে? 6টা। 6টা মানে আমরা ধরবো কি n=6 এটার ক্ষেত্রে। তো n=6 ধরলে আমার কি হচ্ছে? n × n+1/2। মানে n= যদি 6 হয়, তাহলে আমি n এর জায়গায় 6 বসাবো, আর n+1 মানে 6+1 7/2। তাহলে কি হচ্ছে? 2 3 6 কেটে গেল। তাহলে 7 3, ওর এখান থেকে কটা আসছে? 21টা ট্রায়াঙ্গেল। এর ভেতর টোটাল 21টা ট্রায়াঙ্গেল আছে, যেটা আমার গুনে গুনে করা কোনোভাবেই সম্ভব। আচ্ছা, এইটা এবারে দেখি। এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে একটা ত্রিভুজ আঁকা আছে, আর একটা দাঁড়িয়ে আছে, কিন্তু এইখানে 3 ভাগে ভাগ করে দিয়েছে। তো আমরা এটাকে সেপারেটলি প্রত্যেকটাকে আলাদা আলাদা ধরে নেব। এইখানে দুটো, এখানে দুটো, মানে এই ছোট হিসেবে 1 2, আবার এই হিসেবে 1 2, আবার যদি বড় হিসেবে দেখি তাহলে একটা দুটো, মানে এই ছোট এই 1 2টা লিখেছি, এই ছোট ছোট দুটো ত্রিভুজ। আবার এই এরকম সাইজের যখন ত্রিভুজ দেখবো, তখন এতটা আর এতটা মিলিয়ে এইটা একটা আর দুটো। আবার যখন এই বড় একটা ত্রিভুজ দেখবো, সেইটা এই 1, আর এইটা হচ্ছে আরেকটা, মানে 2। তাহলে এখানে প্রত্যেকটাকে ওই সূত্রে ফেলে দেবো। এইখানে n=2 একবার, এখানে আবার n=2 একবার, আবার n=2 একবার। তাহলে কি আসছে? n × n+1 মানে 2+1 3/2। এক্ষেত্রেও সেম, 2 × 3/2, আর এটা 2 × 3/2। এই 2 2 কেটে গেল। তাহলে 3 3 3, টোটাল আমার হচ্ছে কটা? 3 + 3 + 3, 9টা। তাহলে এই এর মধ্যে আছে আমার 9টা ত্রিভুজ। এইটা বেরিয়েছে আমার 3টে, এইটা বেরিয়েছে 10টা, এটা বেরিয়েছে 21টা। এবার এই বড় প্রবলেমটা সলভ করা যাক। বড় প্রবলেমটার ক্ষেত্রে কি করা হয়েছে? এখানে তোমার 6টা ভাগ আছে, আমি দেখতেই পাচ্ছি। তাছাড়া ওপর দুটোকে সাইড করে কেটে দিয়েছে। তাহলে আমার এই এতগুলো যে জিনিস বললাম, এইটাকে মেলালেই ওটা হয়ে যাচ্ছে। ওপরগুলো সাইড কেটে দিলে এটা কি হয়? এরকম সাইডে কেটে দিলে ওপরগুলোকে সেপারেট ধরতে, এটা আমি শিখলাম। আর এই বাকি 6টার জন্য এই টেকনিক ফলো করব। তো এইটা আমরা তাহলে কি করবো এখানে? এখানে প্রথমে এই বড় যে 6টা আছে, এই বড় 6টার জন্য আমরা ওই এই সূত্রটা ফলো করব, n × n+1/2। এখানে বড়গুলোর জন্য ফলো করছি। তাহলে এখানে 6 মানে
6x7/2, তাহলে এটা 3-এ কাটছে। 7×3 = 21টা। 21টা আসছে বড় ত্রিভুজ। এবারে আমাকে দেখতে হবে এই ছোটগুলো, কারণ এইগুলো ত্রিভুজ ফর্ম করছে। তাহলে এইখানে এই দুটোকে নিয়ে একটা n=2 করব, আবার এই দুটোকে নিয়ে n=2 করবো, এগুলো সেপারেট করবো। তাহলে এইটা মানে কত হবে? n মানে 2 ইন্টু n+1 মানে 3/2, মানে এখান থেকে আমার 3টে এলো। সিমিলারলি এইটাও থেকেও আমার 2 ইন্টু 3/2 মানে আরো 3টে এলো। তাহলে আমার এখানে টোটাল ত্রিভুজ কটা হলো? এই 21টা, 3-এ 24টা, 3-এ 27টা। তাহলে টোটাল হচ্ছে 21 + 3 + 3 27টা। আমরা একটু আগে আলোচনা করলাম ত্রিভুজের ভেতর ত্রিভুজ। এবারে এইখানে আমরা আলোচনা করব চতুর্ভুজের ভেতরে ত্রিভুজ। তো একটা চতুর্ভুজ আঁকা আছে, আর এর ভেতরে কটা ত্রিভুজ? তো এটা দেখলে বোঝা যাচ্ছে এখান থেকে 1, 2, 3, 4টে, আপাত দৃষ্টিতে 4টে মনে হচ্ছে। কিন্তু দেখা যাক, এইটাকে নিয়ে একটা ত্রিভুজ হতে পারে 5টা, এইটাকে নিয়ে একটা ত্রিভুজ হতে পারে 6টা, আবার এদিক থেকে নিলে একটা হতে পারে 7টা, এদিক থেকে নিলে হতে পারে 8টা। তো এটা ছোট ফিগারের ক্ষেত্রে আমরা গুনে নিতে পারছি, কিন্তু যখন একটু বড় ফিগার চলে আসবে এরকম বা এরকম, তখন আমাদের গোনাটা পসিবল হবে না পরীক্ষার ওই কম টাইমের মধ্যে। তো এখানে আমরা আরেকটা টেকনিক ফলো করবো, যেমন ত্রিভুজের ভেতর ত্রিভুজের বের করার জন্য n × n+1/2 ফলো করলাম। তো চতুর্ভুজের ভেতর যখন ত্রিভুজ দেখবো, তো তখন আমরা একটা অন্য টেকনিক ফলো করব। সেটা কি করব? এই যে হায়েস্ট সংখ্যা এলো, তারও হায়েস্ট সংখ্যা দিয়ে আমি কাজ করছিলাম, সেটাকে n ধরে নিয়েছিলাম। তো এই ক্ষেত্রে একই জিনিস করব। তো এখানে হাইয়েস্ট সংখ্যা কত আছে? আমার 4 আছে। এই 4টাকে এখানে n ধরবো, n=4 ধরবো। আর কিছু করবো না, ওই সূত্র, ওই অত বড় সূত্র কিছু এখানে নেই। এখানে n=4 ধরলাম, যেটা n= 2n, ব্যাস এইটা আমার অ্যান্সার। তাহলে n মানে 4, তার সঙ্গে 2 গুণ, মানে 8টা ত্রিভুজ এখানে। আমরা একটু আগে দেখলাম এই এমনি 4টে বেরোচ্ছে একটা একটা করে নিলে, আর এদিক থেকে একটা 5টা, এদিক থেকে একটা 6টা, এদিক থেকে একটা 7টা, এদিক থেকে একটা 8। তো টোটাল আমার সূত্র হবে 2n। এখানে হাইয়েস্ট সংখ্যাটাকে n ধরে 2 দিয়ে গুণ করে দাও, ব্যাস, প্রবলেম সলভ। তো এখানেও সেই সেম টেকনিক ফলো করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখানে যখন 8টা আমার হয়ে গেল, তো আমার তাহলে এখানে স্বাভাবিকভাবে কি লিখবো? n=8। তাহলে আমার অ্যান্সার কত হবে? ত্রিভুজের সংখ্যা হবে 2n, মানে 2 × 8, 16টা। তো এর ভেতরে আমার 16টা ত্রিভুজ আছে। তো সিমিলারলি এইটাকে, এবারে এই বড় প্রবলেমটা কি করে সলভ করবো দেখা যাক। তো এখানে দেখা যাচ্ছে একটা চতুর্ভুজ আছে, তার ভিতর আরেকটা চতুর্ভুজ আছে। এবারে এরকম যা ঘর কাটে দেওয়া হয়েছে। তো আমি যদি ছোট চতুর্ভুজের হিসেবে দেখি, এরকম ছোট ছোট ত্রিভুজ, এই এরকম সেপারেট ছোট ছোট যদি ত্রিভুজ দেখি, তাহলে এটা কটা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে ছোট ত্রিভুজ আমার 8টা আছে, মানে এখানে n=8 একটা করতে পারি। কিন্তু আমি যদি আবার বড় ত্রিভুজ গুনি, সেটাও কিন্তু আমার 8টাই আছে। এই যদি বড় ত্রিভুজ মানে এই ত্রিভুজটাকে যদি আমি দেখি, তাহলে এটা হবে এরকম ভাবে দেখলে দেখবো একটা, এই বড় 2টো, এই বড়টা 3টে, এই বড়টা 4টে, এই বড়টা 5টা, এরকম 6টা, 7টা, আর এই বড়টার 8টা। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ছোটও আছে 8টা, বড়ও আছে 8টা। তো এখানে দুবার ধরে তাহলে করতে হবে। একবার n=8 ধরতে হবে, আর আবার এদিক থেকেও n=8 ধরতে হবে, কারণ হাইয়েস্ট নাম্বার হচ্ছে আমার 8। আমি এখানে হাইয়েস্ট নাম্বার ধরে কাজ করছি। এখানে আমার হাইয়েস্ট নাম্বার ছিল 4, এখানেও ছিল 8। এখানে দুবার 8 কাট করে নিতে হবে। তাহলে একবার n=8 এর জন্য 2n হলো 2 × 8, 16টা। আবার 8 এর জন্য 2n অ্যান্সার, 8 × 2, 16টা। তাহলে আমি যদি দেখি টোটাল ত্রিভুজ কটা আছে, টোটাল ত্রিভুজ আছে 16 + 16, 32টা। কারণ ছোট হিসেবে 16টা, আর বড় হিসেবে 16টা, মোট 32টা ত্রিভুজ আছে। আচ্ছা, এটাও ত্রিভুজের ভেতর ত্রিভুজ, কিন্তু কিছুটা টেকনিক আলাদা। মানে আমি যদি একটা দাঁড়ি টেনে দিই, সেই ক্ষেত্রে তো ওই ওই সেপারেট হয়ে যাচ্ছে ত্রিভুজ। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কোনো ভার্টিক্যাল কোনো সরলরেখা টানা হচ্ছে না। তো
তো এই ক্ষেত্রে এই দুটো প্রবলেম সলভ করা আরো ইজি। মানে আমি তো এখান থেকে পরিষ্কার একটা বুঝতেই পারছি যে এই একটা ত্রিভুজ হলো একটা, আবার যদি এরকম নিই এটা একটা, আবার যদি এরকম নিই এটা একটা হবে, এই টোটালটা নিলে এটা আর একটা হবে। তো এখানে কি করবো, একটা দুটো তিনটে চারটে, যতগুলো আমার লাইন আছে এই তত সংখ্যাই ত্রিভুজ আছে। মানে এখানে চারটে লাইন, তো এই চার ত্রিভুজ হবে আমার চারটে। সেম ভাবে এটাও একই ব্যাপার, এই এতটা মিলিয়ে একটা, এই এতটা মিলিয়ে একটা, তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে লাইন আছে টোটাল ছটা, তো ত্রিভুজ হবে আমার ছটা। এবারে আসছে এই প্রবলেমটা, এটা একটু সেপারেট, আলাদা প্রবলেম। ত্রিভুজের ভেতরেই ত্রিভুজ, কিন্তু এটা আলাদা একটু দেখতে। ত্রিভুজের ভেতরে একটা ত্রিভুজকে ঢুকিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমার টেকনিক হচ্ছে কি, আমি আগে গুনবো একটা দুটো তিনটে চারটে, এই যে গুনে নিলাম চারটে, এই একটা বড় বড় গুলো ভেতরের গুলো একটা, এই একটা দুটো, এই একটা তিনটে, এই একটা চারটে, আর এই বড়টাকে নিয়ে আরেকটা। তাহলে আমার এখানে কাজটা কি, যতগুলো আমি কাউন্ট করব তার সঙ্গে এক যোগ করে দেবো। তাহলে এখানে আমার চার, এখানে আমার ধরি যদি চার, তাহলে চারের সঙ্গে এক অ্যাড করতে হবে, তাহলে টোটাল হচ্ছে আমার পাঁচটা। সেম ভাবে এটা এখানে করার চেষ্টা করি। এখানে তাহলে বড় ত্রিভুজ আমি যদি দেখি, একটা দুটো, এই একটা বড় ত্রিভুজ তিনটে, এই একটা চারটে, কিন্তু বড়র এবার এই যে বড় ত্রিভুজ চারটে হয়ে গেল, এই যে তিন লিখেছি এইটাকে পুরোটাকে নিয়ে আমি তিন লিখেছি, এই তিনটা লিখেছি। কিন্তু যদি আমার ইয়ে চলে আসছে, এবারে এই যে ছোট ত্রিভুজের গোনার ব্যাপারটা আসছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে ভেতরে একটা দুটো তিনটে চারটে হচ্ছে, তাহলে মোট আমার কটা হচ্ছে, এক দুই, এই পুরো একটা নিয়ে তিন, আর এটাকে নিয়ে চার। আবার এইটার ভেতরে আমার কটা আছে, ছোট ছোট ত্রিভুজ, এই ছোট ছোট গুলো, ছোট ছোট গুলো, এই ছোটগুলো কটা আছে, একটা দুটো তিনটে চারটে, আর এই বড়গুলো ছিল, এই সাইজের বড়গুলো চারটে, আর এই ছোটগুলো হচ্ছে চারটে। তো চারটে প্লাস চারটে আটটা, আর তার সঙ্গে আমি কি করবো, অ্যাড করবো, এই যে এটা আমার অ্যাড করতে হবে এক, এবার চাই, তাহলে এখানে আমার অ্যান্সার নটা। সেম ভাবে যদি আমি এটাকে এবার দেখি, এখানে তাহলে বড় সাইজের ত্রিভুজগুলোকে আগে কাউন্ট করি। বড় সাইজের ত্রিভুজ একটা দুটো তিনটে চারটে, মানে এই বড়টা নিয়ে আমি তিনটে, মানে এই যে তিনটা লিখলাম, এটা আমি এই বড়টাকে নিয়ে লিখলাম। এবারে ভেতরে ঢোকা যাক, একটা দুটো তিনটে, আর এইটা মিলিয়ে আবার চারটে, মানে এইটাকে নিয়ে চারটে। এবারে যদি এর ভেতরে ঢুকে যাই, সেখানে দেখবো একটা দুটো তিনটে চারটে, তাহলে সেই অনুযায়ী আবার চারটে আসছে। তাহলে মোট বড় ত্রিভুজ আমার চারটে, মাঝারিটা একটা দুটো তিনটে চারটে, আর এর ভেতরে যে একদম ছোটটা সেটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে। তাহলে এখানে আমার ফাইনাল অ্যান্সার তাহলে কি হবে, চার চারে আট চারে 12, আর এই টোটাল একটা যে বড় সেটার জন্য এই একটা অ্যাড হচ্ছে, তাহলে এখানে আমার অ্যান্সার 13টা। আচ্ছা, যে টেকনিক গুলো এক্ষুনি শিখলাম, তো তার ভিত্তিতে এইটাকে একটু সলভ করার চেষ্টা করি। তো এইটা যদি আমরা সলভ করি, প্রথমে কি দেখবো, বড় ত্রিভুজ কাউন্ট করব, মানে এরকম বড় ত্রিভুজ আমি কাউন্ট করব। তো একটা দুটো তিনটে, আর এইটা মিলিয়ে আমার চারটে হবে, তো চারটে, কিন্তু তার ভেতরে আবার ত্রিভুজ কাউন্ট করতে হবে, মানে এই টোটাল এরকম ত্রিভুজ চারটে, আবার ভেতরটা কাউন্ট করতে হবে, একটা দুটো তিনটে চারটে, তাহলে এখান থেকে আমার চারটে পাচ্ছি এরকম সাইজের। তো আমার এই টেকনিকে যে টেকনিকটা এক্ষুনি শিখলাম, সেই টেকনিকে কটা হচ্ছে, চারটে চারটে আটটা, আর এই বড়টা নিয়ে নটা। তো এই টেকনিকে চার চার এক, নটা। এবারে আমরা এই তো নটা হলো, কিন্তু আমাকে দেখতে হবে এই ত্রিভুজটার ভেতরে এরকম টানা আছে। তো এই যে একটা ত্রিভুজ, তার ভেতর এরকম টানা থাকলে একে আমরা একটা ত্রিভুজ ধরেছি, সেই হিসেবে আমরা চারটে করেছি, কিন্তু এর ভেতর তো একটা ত্রিভুজ তো এটা নয়, এর ভেতর তো আরো একটা দুটো, এটা মিলিয়ে আমরা তো একটু আগে শিখলাম, এই এক দুই হলে n × n+1/2,
মানে 3। কিন্তু 3-এর মধ্যে আমরা এই বড়টাকে আমরা অলরেডি কাউন্ট করে নিয়েছি, সেই হিসাবেই 1টা 2টো 3টে আর এইটাকে নিয়ে একটা 4টে ত্রিভুজ আমরা কাউন্ট করেছি। তো আমরা এখন কি করব, এখানে তো আমার 9টা কাউন্ট হয়ে গেছে সেই হিসাবে, তাহলে এর ভেতরে এই ছোট দুটো ত্রিভুজকে 2 হিসেবেই দেখবো। এই 1টা 2টো 1টা 2টো 1টা 2টো, তার মানে এখানে 2 2 4 2 6, তাহলে 2 এই মানে 2 2 4 আর 2 6, 2 4 2 6, তাহলে 9টা ছিল আমার এই আগের টেকনিক থেকে, আর এই 6 বেরোলো আমার সব প্রথমের টেকনিক থেকে। তাহলে এখানে টোটাল হবে 9 + 6 15টা। এবার আমরা দেখবো একটা চতুর্ভুজের ভেতর থেকে কতগুলো বর্গক্ষেত্র আছে সেটা খুঁজে বের করব। তো বর্গক্ষেত্র বের করার প্রথম টেকনিকটা বলছি। তো এই যে একটা আঁকা আছে, এটা একদম ছোট, এটাকে দিয়ে প্রথমে শুরু করি। তো এখানে আমরা নর্মালি খালি চোখে কত বুঝতে পারছি, 1টা 2টো 3টে 4টে, আর এই পুরোটা নিয়ে একটা 5টা। তো এর একটা টেকনিক আমি এখন ফলো করব। তো এটা আমি গুণে আমি 5টা প্রমাণ করিয়ে দিলাম, 1 2 3 4 আর টোটাল নিয়ে 5। তো এবারে এর টেকনিকটা দেখুন, আমরা এরকম ভাবে লিখে নেব, 1 2 রো ওয়াইজ কলাম ওয়াইজ আমরা আগে লিখবো, যতদূর আছে লিখে যাবো। এখানে 1টা 2টো দুটোই রো হচ্ছে, আর এই দিক থেকেও দুটোই হচ্ছে। তো আমি এরকম লিখলাম, লিখে আমার টেকনিক কি, জাস্ট লিখে দিয়ে আমি কি করবো, এদিকেও হাইস্ট 2 এদিকেও হাইস্ট 2, তাহলে আমি লিখবো 2 2, ব্যাস। এবারে তারপর কি করব, একদম ইজি, তারপর শুধু এখানেও নিচের সংখ্যাগুলো লিখবো, এখানেও নিচের সংখ্যাগুলো লিখবো, লিখে গুণ করবো। তাহলে 2 এর নিচে কি হয়, 1 হয়, গুণ চিহ্ন দেবো, এদিকেও 2 এর নিচে 1ই হয়, দিলাম। তাহলে আমার কত এলো, 2 2 4, 1 1 1, তাহলে এই 4 যোগ 1 5টা, এই আমার টেকনিক। তো সেম ভাবে এটাকে আমরা একবার করে দেখি। তো এখানে এদিক থেকেও 4টে, ওদিক থেকেও 4টে, তাহলে আমরা কিভাবে লিখবো, আগে বড় সংখ্যাটা লিখবো, 4 গুণিতক 4 লিখবো, 4 গুণিতক 4। তারপরে আচ্ছা এদিকটা লিখি, তো আমরা প্রথমে লিখবো 4 গুণিতক 4, তারপরে আর কিচ্ছু এদিকে দেখবো না, এদিকে শুধু আমি সংখ্যাটা প্রথম দেখে নেবো, দেখে লিখে নেবো। তারপরে কি করবো, 4-এর পর 3 আছে, এদিকেও 4-এর পর 3, তারপর 3-এর পর 2 হয়, এদিকেও 2 হয়, তারপর 2 এর নিচে 1 হয়, এদিকেও 1 হয়। তাহলে আমার কত আসছে, 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16। তো যদি আমি যোগ করি, 16 9 25, 4 29, 1 30, ব্যাস। এই টেকনিক আমরা ফলো করবো মোট 30টা। তো নাহলে আমরা এখান থেকে বর্গক্ষেত্র খুঁজতে খুঁজতে আমার অনেক সময় লেগে যাবে। তো এই টেকনিক আমরা ফলো করবো। তো আমরা একটু দেখে নিই, যদি রো কলমটা আলাদা থাকে, তাহলে এদিক থেকে হাইস্ট কত আছে, 5 5, আর এদিক থেকে হাইস্ট কত আছে, 4। আগে এইটা 5 গুণিতক 4 লিখলাম, তারপরে 5 থেকে নামিয়ে যাবো, 4 থেকেও নামিয়ে যাবো। 5-এর পর কত হয়, 4 3 2 1, আর এদিকে 4-এর পর কত হয়, 3 2 1, 1-এর নিচে কিছু নেই, 0। তো আমার কি হচ্ছে লাস্ট অব্দি, 5 4 20, 4 3 12, 3 2 6, 2 1 2, আর এটা 0। তাহলে টোটাল কত হচ্ছে, 20 12 32, 6 38, 2 40। তো এর ভেতর আছে 40টা। একদম ইজি টেকনিক ফলো করবো আমি, এই দিকেরটা আর এদিকেরটা হাইস্টটা লিখবো আগে গুণ হিসেবে, ব্যাস। নিচে তারপরে ওর নিচেও নামাবো, এর নিচেও যতগুলো সংখ্যা নামবে নামাবো, সেই গুণ হিসেবে থাকবে, তবে যা বেরোবে সেটা যোগ করে দেবো, ব্যাস আমার প্রবলেম সলভ। তো এই 3টে প্রবলেম আমি সলভ করলাম। তো এই প্রবলেমটা এবারে আমি সলভ করব। তো আগে আমি এগুলো একটু মুছে দিই। So, এই প্রবলেমটা কি করে সলভ করবো দেখা যাক। তো এখানে যদি আমি এরকম বড় বড় বর্গক্ষেত্র দেখি, সেটা কটা আছে, 1টা 2টো। তারপর যদি আমি এই এই সাইজের বর্গক্ষেত্রটাকে দেখি, এটাও আছে 1টা 2টো। আবার যদি এই ছোট সাইজেরটাকে দেখি, সেটাও কটা আছে, 1টা 2টো। তো এইদিকেও 1 2 দিলাম, তেমনি এর নিচে এটা একটা 2 হয়ে গেল, কারণ এটা বড় হিসাবে দেখছি। আবার যখন মাঝারি হিসেবে দেখছি, এই 1-এর সঙ্গে এই 2, আবার নিচেও 2। আবার ছোট হিসেবে যখন দেখছি, তখন 1-এর সঙ্গে 2, এদিকেও 2। তো আমরা আলটিমেট তাহলে কি করব, বড়গুলোর হিসেবে 2 গুণিতক 2, তার নিচে 1 গুণিতক 1। মাঝারিটাকে আলাদা নিয়ে, সেটাও 2 গুণিতক 2, আবার 1 গুণিতক 1। আর ছোটটাকে যদি নিই, সেটাও এই হাইস্ট গুলো আগে লিখবো, 2 গুণিতক 2, তার নিচে 1 গুণিতক 1।
তাহলে এখান থেকে কত আসছে? 4 একে 5। এই ক্ষেত্রে থেকেও সেম 4 একে 5, আর এখান থেকেও সেম 4 একে 5। তাহলে 5, 10, 15। মোট সংখ্যা আমার হলো 5, 5, 5। তাহলে অ্যান্সার এইটার জন্য আছে আমার 15টা। আচ্ছা, এই বড় প্রবলেমটা আমরা সেম টেকনিকই তাহলে এবারে করবো। তো আমরা আগে দেখে নেবো এই বড় বড় বর্গক্ষেত্র কতগুলো আছে। এরকম দেখলে 1, 2, 3, 4, এই যে এইটা। তো এদিক থেকে দেখলেও 1, এই একটা 2, 3, 4। তাহলে আমার আর এরপরে দেখবো ছোট ছোট। এই ছোট ছোট গুলো কতগুলো আছে। ছোট ছোট যদি দেখি 1, 2, আবার এটা 2, আবার এই ছোটটা নিয়ে 2, এদিকেও 2। এটা হলো 1, 2, 2। এবারে বড় এই সাইজের যে বর্গক্ষেত্রগুলো তাহলে 4টে, এর নিচেও 4টে, মানে এই একটা 4টে এসে গেল। আর এদিক থেকেও 4, ওদিক থেকেও 4। তাহলে আগে আমরা এই টেকনিকে এই বড়গুলো সংখ্যা বের করি। তাহলে আমি এইদিকেও 4, এদিকেও 4। তো 4, 4, তারপর যেমন 4, 3, 2, 1 লিখে ফেললাম। এদিকেও 4-এর পর 3, 2, 1। তাহলে আমার কত হলো? 16, 9, 4, 1। 16, 9, 25, 4, 32 থেকে 30টা। 30টা আমার কি এসে গেল? বড় বর্গক্ষেত্র। আর যদি ছোট বর্গক্ষেত্র আমরা হিসেব করি, সেটা মানে এই সাইজের গুলো। তাহলে এই এক একটা করবো 1, 2, 1, 2, মানে এই এক একটা ছোটর জন্য আমরা এই টেকনিকটা ইউজ করবো। 1, 2 একই টেকনিক ইউজ করবো। এগুলো আমরা বের করছি ছোট গুলো। তাহলে এদেরও হবে 2, 2, দুদিকে 2 বড়। 2, 2, তোমার 2 নিচে 1, 1, 2 দুগুণে 4, 1 একে 1, 5। তাহলে এরকম 5টা কতগুলো আছে? 1টা, 2টো, 3টে, 4টে। মোট এরকম 5খানা করে ছোট ছোট 4টে আছে। তাহলে 5 ইন্টু 4, 20। তাহলে ছোট হলো 20টা, আর বড় হলো 30টা। তাহলে মোট বর্গক্ষেত্র যদি হয়, মোট বর্গক্ষেত্র হচ্ছে এখানে 30 প্লাস 20, 50টা। এবার আমরা শিখবো চতুর্ভুজের ভেতর আয়তক্ষেত্র। তো চতুর্ভুজের ভেতর আয়তক্ষেত্র মানে কি? একটা চতুর্ভুজ আয়তক্ষেত্র মানে কি? পরস্পর বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল। বর্গক্ষেত্র যেমন ছিল সব বাহু সমান, এটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল। তো আয়তক্ষেত্র নির্ণয় করতে গেলে এটা একটা শর্ট টেকনিক আছে আগেরটার মতন। এই টেকনিকটা দেখবো। আমরা কি করব? এই দিক দিয়ে আর এই দিক দিয়ে দুটো দিকে যা আছে সংখ্যাগুলো যোগ করতে হবে। আমরা এখানে 1 আর 2, এদিক থেকে এই ছোটটার ক্ষেত্রে 1, 2 হচ্ছে। তো তাহলে আমার কত আসছে? 2, 1 যোগ করলে 3, আর এদিক থেকেও যদি যোগ করি, দুদিক থেকে যোগ করছে, এদিক থেকে 1 আর 2 এ 3। এই 3 আর 3 গুণ করে দিলেই উত্তর হয়ে গেল আমার শেষ। কারণ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র থেকে একটু বেশি হবে সংখ্যা, কারণ 1টা, 2টো, 3টে, 4টে। এইটা নিলেও একটা আয়তক্ষেত্র 5টা, এটা নিলে একটা 6টা, এই দিক থেকে নিলে একটা 7টা, এদিক থেকে নিলে একটা 8টা, আর টোটালটা যদি একটা নিয়ে নিই 9টা। তো আমার এই টেকনিকে তাহলে আমার 9 অ্যান্সার এসে যাবে। আমরা কি করব? এই দিক থেকে যোগ করব, রো ওয়াইজ যোগ করব, কলাম ওয়াইজ যোগ করব, যোগ করে তাদের গুণ করে দেবো। তো সিমিলারলি এইটা একটু দেখা যাক। এটা কি হচ্ছে? 1, 2, 3। যদি আমি 1, 2 আর 3 যোগ করি 6, এদিক থেকেও 6, 1, 2 আর 3 যোগ হয়ে 6, এদিক থেকে একবার যোগ, এদিক থেকে একবার যোগ। আমার কি আসছে? 6 ইন্টু 6, 6 ইন্টু 6, 36 অ্যান্সার। সেম ভাবে এইটার একটু দেখে নিই। এখানে রো কলম আলাদা আছে। তাহলে এদিকে কি হচ্ছে? এটার ক্ষেত্রে 3, 2, 5 একে 6, এদিকটা যোগ করতে এলো। আর এদিকটা যোগ করতে আমার কত আসছে? 1, 2 এ 3, 3 এ 6, 4 এ 10। তাহলে আমার এটার ক্ষেত্রে কি হবে? 10 ইন্টু 6, 60 অ্যান্সার আমার এই। তো এই শর্ট টেকনিকে আমি বেরিয়ে যাবো। এইখানে যদি আমি আয়তক্ষেত্র গুনতে যাই, তাহলে এখানে তো রোটা আছে, কলাম কিছু নেই। তো এই ক্ষেত্রে আমি সিম্পলি এইগুলো যোগ করে দেবো। 6, 5 এ 11, 4 এ 15, 3 এ 18, 2 এ 20, 1 এ 21। আচ্ছা, এই প্রবলেমটা যদি আমাকে সলভ করতে দেয়, তাহলে আমি আগে কি করব? এখানে কিন্তু ভেতরের অংশটা নেই। আমাকে এইখানেও ভেতরের অংশটা নেই। রো আর কলম গুণ করে দিলে যে হয়ে যাবে এরকম নয়, কিন্তু টেকনিক সেম। টেকনিকটা আমি কি করবো? আগে আমি দেখে নেবো কটা আছে। 1, 2, 3, 4। আচ্ছা, এই দিক থেকে দেখলো 1, 2, 3, 4। ওই দিক থেকে দেখলো 1, 2, 3, 4।
আগের প্রবলেমটা আমরা যখন সলভ করলাম শুধু একটা সিঙ্গেল ছিল, তো এখানে যেহেতু ভেতরের অংশগুলো নেই, এখানটা গ্যাপ আছে, এখানটা পুরোটা গ্যাপ আছে, তাহলে আমি এখানটা আমার বুদ্ধিমানের কাজ হবে সিঙ্গেল সিঙ্গেল বের করে নেওয়া। তো এইটা যদি আমি সিঙ্গেল দেখি তাহলে এরকম হবে, 1 2 3 4 হবে। তো এই চারটে এই উপরেরটা নিয়ে দেখছি আমি। তো এই উপরেরটা নিয়ে যদি এইটাকে করি তাহলে এখান থেকে আমার অ্যান্সার কত আসবে? 4 3 7 2 9 10, 10 আসবে। আমি যদি আবার সেপারেটলি এইটাকে নিয়ে নিই, এখানেও চারটে আছে, এখানেও 4 3 7 2 9 10, সেম। এটা যেমন এখানে করেছি, এই এই সাইডটাও যদি এরকম এখানে করে দিই, এখানেও আমার সেম হয়ে গেল, 1 2 3 4, এটাও 10। তো আমার তিনটে আমি সেপারেট সেপারেট করে বের করছি, ধর এইটা চারটের জন্য 10টা, এইটা চারটের জন্য 10টা, এইটা চারটের জন্য 10টা। তাহলে আমার মোট কটা হচ্ছে? 30টা। কিন্তু 10 10 10, মোট আমার 30টা আসছে অ্যান্সার। কিন্তু এই জায়গাটা আর এই জায়গাটা দুবার করে গোনা হয়ে গেছে। আমি যখন এইটা আর এইটা বের করছি তখন এইটাকে একবার এক্সট্রা গোনা হয়েছে, মানে এই দিক থেকে নিলেও এই দশের মধ্যে এটা একবার আছে, আবার এই দিক থেকে নিলেও এই 10-এর মধ্যে একবার এটা আছে। তেমনি এই এই একটা চারটা, এই একও যখন এদিক থেকে নিচ্ছি একবার গোনা হয়েছে, আবার এদিক থেকে নিচ্ছি একবার গোনা হয়েছে। তাহলে দুটো জিনিস এক্সট্রা করে আছে, তাহলে 2কে বাদ দিয়ে দেবো। মানে একেও দুবার গোনা হয়েছে, একেও দুবার গোনা হয়েছে, কিন্তু আমাকে তো গুনতে হবে একবারই। তো সেই জন্য আমি 30 থেকে 2 মাইনাস করলাম। অ্যাকচুয়াল অ্যান্সার হলো আমার 28টা। সেম যখন এটাকে আমি আঁকার চেষ্টা করবো, আগে দেখিনি কতগুলো আছে, 1 2 3 4। আচ্ছা, এটা হলো। এক্ষেত্রেও যেহেতু আমার ভিতরের অংশটা নেই, আমি এটা সেপারেট করে করব। এই 1 2 3 4, আর এই দিকটাকেও দেখলাম ওইভাবেই করবো, 1 2 3 4। তো এই চারটের জন্য কত হচ্ছে? 1 2 3 3 6 4 10। সিমিলারলি এটাও একই বেরোচ্ছে, 4 3 7 2 9 1 10। কিন্তু এক্ষেত্রেও এই জিনিসটা এক্সট্রা গোনা হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? অ্যান্সার, ফাইনাল অ্যান্সার কত হবে? 10 10 এ 20 মাইনাস 1 19। আচ্ছা, তো যতটুকু টেকনিকে করা সম্ভব ততটুকু আমি ক্লাসে আলোচনা করে দিলাম। এরপরে যদি আরো ডিফিকাল্ট আছে, আমরা যদি টেকনিক খাটাতে না পারি, আমাকে হয়তো গুনতে হবে। না হলে এই ধরনের প্রবলেম গুলো যদি খুব কঠিন আসে, আমাকে একটু স্কিপ করে যেতে হবে, একটু পরে অ্যান্সার করেই ভালো। কারণ এই ধরনের অঙ্ক করতে গিয়ে যদি আমার সময় অনেক নষ্ট হয়ে যায়, তো অন্য প্রবলেম গুলো আমি সলভ করতে পারবো না। তো পরীক্ষা হলে তো প্রচুর টাইম থাকবে না। এই জন্য যেগুলো আমি টেকনিকের মধ্যে বললাম, যদি পড়ে যায় এরকম টাইপ, তো এগুলো সলভ করার চেষ্টা করা হবে। কিন্তু যদি আমার টেকনিকের মধ্যে না আসে, আমাকে যদি গুনতে হচ্ছে ধরে ধরে, তো আমার ওই কোশ্চেন স্কিপ করে অন্য কোশ্চেনে চলে যাওয়াটাই বেটার হবে। থ্যাংক ইউ।